রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবু খাড়া দুপুরে তাপ কড়া। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। ১০-১৫ লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্যই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদর পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ প্যাটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলে কারোর কিছু করার নেই, এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে। কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট ৬ জন। পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তুকে কোনোরকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়। তাহলে চোখে বিঁধে যায়, তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হল, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। এক রাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের ওপর। অন্তু তখন রাবেয়ার দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিম মতো লাগল। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কণে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখল। এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার ওপর ছোটখাটো মানানসই নাকখানা, সুডৌল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আঁচড়ে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ চড়ানো সুন্দর হয়। চুল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতন চিকচিক করে উঠল রূপ। রূপ রূপ রূপকথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। রূপসী সব কন্যাই যে সুহাসিনী লাজুকলতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারিণীও হবে, যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তুর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো। এভাবে অন্তু মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝুলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগল। দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উঁকি ঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর ওপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেওয়ার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো, হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কি না বলা যাচ্ছে না, কিন্তু অন্তু একটানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল,
আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্যে এরপর কথাটিতে। তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? অন্তু দৃঢ় গলায় বলল, জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয় গায়ের রংওয়ালা, মাংস বেশি, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেশার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ, কার মতো হয়েছে তিনি জানেন না। পাত্রের মা রেগে গিয়ে বললেন, তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের ওপর এরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখব না কেন? অন্তু তাচ্ছিল্য ভরে বলল, দেখবেনটা কিভাবে? ঠ্যাংয়ের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা? পাত্রের মা মুখ ঝামটা দিয়ে বললেন, এইভাবেই মেয়ে দেখে। তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলব, দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালোমতো শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন, এটাই মেয়ে দেখাতো। অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কমে? দেখতে আইলে একটু ভালো করেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব কে বলেছে? সকল পণ্য এক দাড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাপেক্ষে নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনও অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত। এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলে, নেই, অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যা হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়, তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করল। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা ২০-২৫ বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত শখ আহ্লাদ মিটিয়ে বড় পড়া মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের। তখন অন্তু কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গেই কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো। সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে। অন্তুর এই মনোভাব রোকলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিট ২০ পর। বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করল, গেছে তারা? রাবেয়ার আগে থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারব, বেয়াদব মেয়ে, দিন দিন বেলেহাজ হয়ে যায় তো সে। তুমি বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্র সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নেই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সেসবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়েলোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে।
ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়ব আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। রাবেয়া আক্ষেপ করে বললেন, তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলার সাথে এমন হইল? পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম, এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর বই খাতা ছিটানো, শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসে বলল, আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠো ভাত নিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুবে কেন? রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে নাজাত। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দীপ্তিময় দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখেরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানপোড়নের এক সমষ্টি মাত্র। রাবেয়া চিন্তিত স্বরে বললেন, এখন বিয়ে যদি নাও করিস পরে করবি তো? বিয়ের লোক মেয়ের বাড়ি আশেপাশে খোঁজ করে, তোর আশেপাশের লোক তোর ব্যাপার কি বলবে? অন্তু একটু হাসল। সেটা ভাবার প্রশ্নই উঠছে না, যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চারিত্রিক সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। রাবেয়া আবারও প্রশ্ন করলেন, শোন অন্তু, মেয়ে লোক ঠান্ডা মেজাজের, নরম হইতে হয়। এ তো কথা, এ তো যুক্তি, এ তো প্রতিবাদ। তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি? এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, অন্তু থেকে অ্যাডভোকেট মাহাজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে আম্মা। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখবে। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে, আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকে ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। অন্ত কৌতুক করে জিজ্ঞেস করল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছেন, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। হয় শুধু পড়ালেখা করতে হয়, নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা ধরে ঝুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড আ হেল্পিং হ্যান্ড মাম? আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট। রাবেয়া অবাক হয়ে বললেন, সেইটা আবার কি বলতেছিস? অন্ত হেসে বলল, খাঁটি বাঙাল নারী, মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কিনা। রাবেয়া ধমক দিয়ে বললেন, চুপচাপ বারান্দায় যা, জ্বালাস না আমারে এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবেন, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতোয়ার ওপর একখানা ঘিয়ে রঙা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্ত পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্ত মাথা নেড়ে বলল, আমি এখনো বাচ্চা নই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমজাদ সাহেব ভারী মুখে তাকালে অন্ত বলল, তুমি আমায় রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলে পাশে বসে থাকবে। দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্ত একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেললেন। অন্ত হাসল না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্ত বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেহে সে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই ফুরোয়। আমজাদ সাহেব ভরা গলায় একটু ধমকে বললেন, টোস্ট নে,
গলা দিয়ে খাবার নামতে চায় না? চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বায়, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যেই আনমনে মায়ের স্মৃতিচারণা করেন। কে জানে অন্তুর ভেতরে তিনি মা দেখেন। অন্তু নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসে, সৌম্য প্রৌঢ় চেহারায় কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। ওই মেহেন্দি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস করে না। আব্বুকে ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবু তার ইচ্ছে ছিল। আমজাদ সাহেব দিতে দিলেন না। কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। অন্তু আবদার করে বলল, আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30 ট্রেন ধরব, একটু পরেই বেরোবো। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? অন্তু শান্ত গলায় বলল, ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়ে গেছে, নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আব্বুর পানি গরম করে দিল, ফতোয়াটা ইস্ত্রি করে একটা বোতাম লাগালো। খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতোয়া, সাদা পাজামা পরলেন। হাতে সেই সিলভার রঙা ক্যাসিও ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তু তার চামড়ার স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু, আব্বু। অন্তুকে দেখতে লাগল অসহায় ভীতু কোনো শিশুর মতো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। অন্তু শঙ্কিত গলায় বলল, কদিন থাকবে ওখানে? আমজাদ সাহেব অভয় দিয়ে বললেন, 2 দিন দেরি হবে হয়তো। শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, আমজাদ সাহেব দ্রুত বেরিয়ে গেলেন। ট্রেনের সময় হয়ে গেছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিকশাওয়ালা এসে হাঁক ছাড়ল, অন্তু মামুনি, আসো গো, আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমারে এই সময়ের কথাই কইছে, দেরি হইলে আমার দোষ নাই। অন্তুর তৈরি হওয়া বলতে কালো বোরকা এবং তার ওপরে কালো ওড়নার আবরণ। শুধু হাত পা ও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিকশা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতিও দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা এক হিসেবে ভালো চলছে। রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম, থামাথামি নেই। সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও দেশ। ভার্সিটির ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাঁশেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকল পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক, অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি?
পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। একটান মারো, স্বাদ ভালো। ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত ও বিনয়ী স্বরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতিও নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসল। হাসার সময় তার গা দুলে উঠল, ভঙ্গিমাতে বেপরোয়াপনা। সিনিয়র ছেলেটি দাঁত বের করে বলল, তবু একটান মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশপাশে তাকায় বোকার মতো। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল। এদের চেহারার আধিপত্য ও অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পিছনের ছেলেরা হাসল। সিনিয়র নেতাগোছের ছেলেটি বলল, আলবাত সই কথা কইসিস। তুই আমার লোক হয়ে ভুল কথা বলতেই পারিস না কইবরা। এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। সে আবার অন্তুকে লক্ষ্য করে বলল, মারো টান, আর একটুকু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে। ছাই জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি, বেনসন অ্যান্ড হেজেস, খুব ভালো। অন্তু শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আপনাদেরকে সিনিয়র লাগছে না। সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে অন্তুর মুখের ওপর অশিষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেইটা তুমি তা জানাবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভগ ভগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। মদ ও চুরুটসহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তু এ পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে ওঠে, জানাতেই পারি, শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করতেছ, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ, কে বড় কে ছোট, বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। সেই লোক ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেয়া, হলে ডেকে নেয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি। দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সিনিয়র নেতাটি বাধা দিয়ে বলল, বয়েজ, কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। সে বিড়বিড় করে বলল, কুকুর বলেই খালাস হয়ে গেলে জুনিয়র। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করলে না? নট ফেয়ার, নপ, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। সে আপন মনেই বলে উঠল, ছ্যাঃ, উহো, কি তেজ! আমি ডিস্টার্বড রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে রে আমাকে। সামনে ইলেকশন,
নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখিয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরের লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন অন্তুর ডাক পড়ল প্রফেসর ইউসুফ সিরাজির কক্ষে। কক্ষে প্রবেশের পথে পিয়ন থামাল। দাঁড়ান আপনি, স্যার বিজি আছেন, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে নিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানাল। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। কক্ষের পরিবেশ শীতল, নিঃশব্দ। কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। বসে যে কেউ নেই তা নয়, বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে, অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করেনি, দৃষ্টি অবধি কাঁপেনি। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে। বাঁ হাতের অনামিকা আঙুলের রূপোর আংটিখানা আঙুলের মাঝে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নেই। ঠান্ডা দৃষ্টি মেঝের ওপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিংয়ের সামনে এক গাদা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হয়তো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এ পর্যায়ে। প্রফেসর জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র‍্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন, সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছ? অন্তু নিচু গলায় বলল, আমাকে সিগারেটের টান। আহ, ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্ত হলেন তিনি। তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি সরু হল। সিরাজি সাহেব মাড়ি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। উহু, হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগে তার হাতের আংটির সঙ্গে খেলা করছে। ইউসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র আনকালচার্ড মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে, আদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে, জানো? অন্তু বোকার মতো অবাক হল। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হল, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হবার কিছু নেই। প্রফেসর কর্কশ গলায় জানতে চাইলেন, নাম কি? অন্তু নামটা বলল, মাহজাবিন আরমিন অন্তু। তিনি আবারও প্রশ্ন করলেন, বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে, আব্বুর যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার ওপর পড়েছে। গভীর চোখ দুটো হাসতে চাইছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। অন্তু আব্বুর নাম বলল, আমজাদ আলী প্রামাণিক। ইউসুফ সিরাজি ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, স্কুল মাস্টার আমজাদ নাকি? অন্তু ছোট করে বলল, জি। প্রফেসর আবারও জানতে চাইলেন, এখনও মাস্টারি করে? অন্তু নিচু স্বরে উত্তর দিল, জি না, রিটায়ার করেছে বছরখানেকের মতো। ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটাল না প্রফেসরের ডাক। কিছু মুহূর্ত পরপর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতখানা তুলে তর্জনী ও মধ্যমা আঙুল নেড়ে সামান্য ইশারা করল। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব অবগ্রাহতার সাথে আদেশ করল বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখল না একটাবারও। কক্ষ থেকে বেরোবার পরেও অন্তুর হৃৎস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃৎস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুল্লেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি।
সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনার চত্বর। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকল অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞেস করল, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসল সিঁড়ির ওপর। শরীরে কিছু দুর্বলতা অনুভূত হচ্ছিল। সে বলল, গতদিন আবার? কেন, এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া আবারও প্রশ্ন করল, কোন ইয়ার যেন তুমি? অন্তু শান্ত গলায় বলল, সেকেন্ড ইয়ার। তানিয়া অবাক হয়ে বলল, ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু অবাক হয়ে জানতে চাইল, জয় আমির? তানিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, 2 বছর ভার্সিটিতে পড়ছ, এবার কি বলবে জয় আমিরকে চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলরের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চেনো? অন্তু মাথা নেড়ে বলল, জি চিনি। তানিয়া বুঝিয়ে বলল, তো জয় আমির কে? হামজার ফুপাতো ভাই জয় আমির। তানিয়া অন্তুর অনমনা ভাবটা পছন্দ করল না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয় আমিরকে, আর একটু বিশদভাবে বর্ণনা দরকার। সে বলল, 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা গড়নের, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে জে লেটার আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাঁ হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর উপর। বুকের উপর পড়ে থাকা চেনের লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। তানিয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষার তাগিদ। খুবই সচেতন সে, ভয়াবহ রহস্যের ব্যাপারে খোঁজ চালাচ্ছে সে। অন্তু নিস্পৃহ কণ্ঠে বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে চাপা স্বরে বলল, আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে খুব, বিদ্রুপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। সে বলল, কেন, তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? অন্তু শান্ত গলায় বলল, আন্দাজ আছে, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছ? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে, তোমার সাহস বেশি হয়েছে নাকি? অন্তু বিরক্ত হয়ে বলল, কানাঘুষা? কানাঘুষার মতো কিছু তো হয়নি। এছাড়া সাহসের কিছু নেই এতে। যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়ার কপালে ভাঁজ ফেলে বলল, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয় আমিরকে তুমি আসলেই চেনো না? হামজা পাটোয়ারিকে চেনো না? অন্তু মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপাদদের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখার জন্য, তার শেষে ফিরে যাই। তানিয়া অন্তুকে সতর্ক করল, শোনো, তুমি এখনো খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও অ্যাডমিশন নাওনি, জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয়, হামজা, ওই দুটো অভিশাপ, আবার ভালো। অন্তু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ভালো কেন? তানিয়া বুঝিয়ে বলল, রাজনীতির চাল বোঝো না? সমাজ সেবার কাজবাজ করে 2 ভাই আর তাদের দলবল মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় 2 জন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ, এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলে নামডাক ভালো হামজার, কিন্তু জয় আমির সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়া অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। তানিয়া ফিসফিস করে জিজ্ঞেস করল, বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চেনো? অন্তু মাথা নেড়ে বলল, দেখেছি।
তানিয়া গম্ভীর হয়ে বলল, হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওটা চেহেলগাজী মাজারের ওদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো। তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো, পাওয়ার দলিল করা। মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদ সহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে, আর জমিটা বিক্রি করেছিল রাজন আসগারের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন আসগারের ভাতিজা পলাশ আসগার তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আরও কিছুটা সময় চান। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেজন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলরও। তো হামজা ভাই, কাউন্সিলর সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেয়া হয়েছিল। তার মধ্যেও খালা টাকা দিতে পারেননি, জায়গাও খালি করেননি। এখন কয়দিন হলো খালার মেয়ে আঁখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে এলো। অন্তু আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল, পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ আসগার বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ? তানিয়া দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবে? কে কাকে কি বলবে? লোক এত খবর কিভাবে জানবে? আমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে শুধু সতর্ক করার জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছ, এখনও সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনও কেউ জানে না আঁখি কোথায় বা কে কি করেছে। অন্তুর উদ্ভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিল, এসব যেন কাউকে না বলে, খবরদার। অন্তুর চোখের সামনে কল্পিত এক অপরিচিতা কিশোরীর চেহারা ভাসতে লাগল। তার মনে হলো তার খুব কাছের কেউ অপহৃত হয়েছে। কি হয়েছে সেই অপরিচিতার সঙ্গে? কোথায় আছে সে? এরপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু। আব্বু জেলায় নেই। এই পরিস্থিতিতে তার সাধ্যই হল না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন প্রত্যেক ওয়াক্ত নামাজে সে এক কিশোরীর জন্য প্রার্থনা করল। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া, তখন খাড়া দুপুর। অন্তু গোসল সেরে এসে সবে তোয়ালে থেকে চুল ছেড়েছে। রাবেয়া জোহরের নামাজে বসেছেন। মার্জিয়া সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাকসবজি দেখা যাচ্ছে, পুঁই শাক, কয়েক আঁটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়ো, নতুন বানানো কলাই ডালের বড়ি, ধনেপাতা। ব্যাগটা মার্জিয়া ধূপ করে মেঝেতে রাখল। অন্তু ব্যাগটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করল, অন্তিকান্তে যায়নি? একা এলেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপর একসাথে খাব। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল, এই নাটক করবা না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাদ করে উঠল মার্জিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখিই বা কই আমি? কথাই বলো গা জ্বালানো সব। অন্তু অবাক হয়ে বলল, কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? মার্জিয়া তীক্ষ্ণ স্বরে বলল, তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল, মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারব না। মার্জিয়া চিৎকার করে বলল, কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তাড়াবা নাকি এখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজে সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে পড়ল। আমি কবে জানি পাগল হয়ে যাব। অন্তু যথাসম্ভব শান্তস্বরে বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে বললেন আমাকে দেখলে আপনার রাগের আগুনে কেরোসিন ঢেলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? মার্জিয়া মুখ ঝামটা দিয়ে বলল, চুপ, তোমার এত মিঠি মিঠি জ্ঞান তো আমি চাইনি অন্তু। আমার জীবনটা জাহান্নাম বানাতে তোমাদের সবার যত আয়োজন ওই যথেষ্ট, তার উপর আর ভালো মানুষই দেখাতে আইসো না। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কি সব কথা এসব? এমন করতিছ কেন? মুখ ঝাপটি মারল মার্জিয়া, শখ আমার খুব যে তাই। অন্তু শান্ত স্বরে বলল, ভনিতা না করুন, বলুন আমি কি করেছি। শখ পরেও মেটাতে পারবেন। আপনি একটা কি নোংরা ভাষা ব্যবহার করলেন, তার উপযুক্ত কারণ দেখান। মার্জিয়া বিয়েংচি কেটে বলল, অর্ডার নাকি তোমার? অন্তু গম্ভীর হয়ে বলল, অনেকটা তাই। ফাসেকের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বলে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে, সেটা তো এমনি এমনি ছেড়ে দেয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাকে। মাতারি কি এবং সেটা আমি কিভাবে?
মুখ বিকৃত করল মার্জিয়া। উকালতি ভালো শিখছ, হ্যাঁ? কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়াটাই তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না? তুমি না? আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে না থাকতে দিয়ে কেমন হিড় করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গুর্জে উঠলেন এবার মৃদুস্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না তা জানাই নাই তোমার? এত রহস্য করা কেন, হ্যাঁ? মার্জিয়া চিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু আছে যা তার বলার আছে, কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরও কর্কশ্বরে বলে, বলতে পারলে তো হতোই, বলতে পারি না তো আম্মা, আর না সইতে পারি। তবে এখন যা বলতেছি, আমার বোনের সংসার ভাঙলে আপনার মেয়েকে দেখে এই বাড়িতে রাখে কে? তখন অন্তিক বাড়িতে ঢুকল, ক্লান্ত, পরিশ্রান্ত, রক্তশূন্য, প্রাণহীন চেহারা। দেখলে মনে হয় গথিক হরার সিনেমায় দেখানো কোনো ভ্যাম্পায়ার বাস্তবে এসে অন্তিককে আক্রমণ করেছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে অন্তিকের প্রাণরস শুষে নিয়ে। সে আস্তে করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলতিছে? রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদুস্বরে। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত বাপ। কি হয়, কিসের কথা কয়, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমনিই চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, আজ 3 দিন বাড়ি নাই। অন্তিক যেমন নীরব নিথর চরিত্র হিসেবে দৃশ্যপটে ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে ওভাবেই সে চুপচাপ নিজের কক্ষে চলে যায়, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তুর মনের বিরূপতা বাড়ে। সে ঘৃণা ভরে দেখে হঠাৎই একদিন নিঃশব্দ কারণে মৃতপ্রায় কাপুরুষ বনে যাওয়া একমাত্র বড় ভাইকে। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের ওপর। মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে, কেন করে, কি সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর অন্তিক কিছু বলেই না। অন্তিক আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন? সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদেটা পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, কুড়িগ্রাম গেছে। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। অন্তু পড়ার টেবিলে বসল। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কিছু হতো। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়, ভার হচ্ছে মাথাটা। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলার শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্যে আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্যে মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হল কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হল শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে 3rd ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। 2 থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে।
কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে, মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে, শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনও করছিস তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছিস, আর তা করেছিস ভালো। এই ভরা কেরিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মান বোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু না অন্তু, কারো সঙ্গে কথা নেই। কি করছে কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদেন এলাকায় একবার ব্র্যাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বয়স্ক নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে ওর। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকেদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্য গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান, ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে যখন তাসিন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না, এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল, তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না, আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগল না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আরেকটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগে সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে, আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছ কেন তুমি অন্তু? তুমি তো এমন ন। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের ওপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকাব তার ওপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কি করেছে এসব? জয়, হামজা? তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন, এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হল মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল অনমন্যে ছিল, একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হল। মুস্তাকিন জেরা করার স্বরে বলল, কোন দেশে থাকতেন?
সোহেল সংক্ষেপে উত্তর দিল, দুবাই। মুস্তাকিন আবারও জিজ্ঞেস করল, কি কাজ করতেন সেখানে? সোহেল নিচু গলায় বলল, রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। মুস্তাকিন তীক্ষ্ণ স্বরে বলল, আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? সোহেল খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। মুস্তাকিন গম্ভীর হয়ে বলল, নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয় না। শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। সে কাতর স্বরে বলল, না না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারুর বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকাল। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দেবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল ততস্থ হয়ে জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এই সব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠিনি বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়। সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না। আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগল না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আরেকটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগে সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে 2টো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে, আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছ কেন তুমি অন্তু? তুমি তো এমন ন। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের ওপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকাব তার ওপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কি করেছে এসব? জয়, হামজা? তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তু টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই 2টো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হল মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে। তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল অনমন্যে ছিল, একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হল। মুস্তাকিন জেরা করার স্বরে বলল, কোন দেশে থাকতেন? সোহেল সংক্ষেপে উত্তর দিল, দুবাই। মুস্তাকিন আবারও জিজ্ঞেস করল, কি কাজ করতেন সেখানে? সোহেল নিচু গলায় বলল, রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। মুস্তাকিন তীক্ষ্ণ স্বরে বলল, আখিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? সোহেল খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। মুস্তাকিন গম্ভীর হয়ে বলল, নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয় না। শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। সে কাতর স্বরে বলল, না না স্যার,
কোনো বিচার লাগবে না তো, আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারুর বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দেবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল ততস্থ হয়ে জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এই সব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠিনি বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টায়। আবার সহজও বলা চলে, খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকোনোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার, এবং ধর্ষণটা অপ্রকৃতিস্থ কারো দ্বারা সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসল চাঁদনির পাশে। জিজ্ঞেস করল, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে, টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির, বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য, এই তো ফিরে আসছে স্যার। অন্তর কলিজায় মনে হল সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকল, এদিকে আসুন। রশিদ এগিয়ে এলো। জি স্যার। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে গম্ভীর গলায় বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্ডিয়ানরা লাশ বাড়ি নিতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে, কোনোভাবেই তারা লাশ কাটাছেড়া করতে দিতে রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল, আচ্ছা, কথা বলছি। দ্রুত করুন, ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মোহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করে বললেন, কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করেছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হুঁ হ্যাঁ বলে ঘাড় নাড়াতে থাকল। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় কোনো মতো ফোন থেকে মাথা তুলল, গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে, থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছেন, আপনাদের কি খেয়াল? হামজা হাসল, আপনি তুলছেন না আঙুল? মুস্তাকিন চোখ টিপে হেসে বলল, আমি আমজনতা থেকে খানিক আলাবা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। হামজা ছেলেদের যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরেন, আমি রক্ষা করব, তাহলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গের মোড় ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো, আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল কি কখন, সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল, তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম, ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো, ভাই আমারে জাগিয়ে নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করল, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল, এক বাড়িতে, এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে জন্য থাকা হয় না, বদনাম তো আর কম নেই এমনিতেই। হেসে খেলল মুস্তাকিন, পরে নিজেকে সামলে বলল,
লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের, সেটা তো দেখেছেন? বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়, রাতে একদম শুনশান, ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ। কোনো মতো ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটা দ্বারা কিছু নির্দেশ করল। জয় চাদরটা গা থেকে খুলে গলায় প্যাঁচালো ওড়নার মতো করে, হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যেস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললেই ঠিক হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এইখানে নিরস মুখে। কার বাল লাড়তেছি বসে? মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এইসব ঢং কি মনে প্রাণে কোথাও সয়? তবু সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। মুস্তাকিন কৌতুক করে জিজ্ঞেস করল, আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না তার লোক জানে, আর তা কি আমি জানার আগেই? আমি জানছি, এরপর লোকরে জানাইছি, তখন সব লোক জানছে। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে জয়কে জিজ্ঞেস করল, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখব? জয় হেসে উত্তর দিল, ওহো, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কি লাভ? মরব এইরকম কোনো কেসের দায়েই, তবে একটু বয়সকালে। এখনও বিয়ে শাদিই করি নাই, বিশেষত বাসরটা, এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখেন আমায়। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে, আপনিও আসলে পারেন। হামজা পাঞ্জাবির হাতার বোতাম খুলে তা কনুইয়ে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে, আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখল হামজাকে। পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারটায়, মুখে চাপ দাড়ি, পুরো ঠোঁটের ওপর ঘন গোঁপ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরকা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশের ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে, মর্গ থেকে লোক এসেছে।